আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যানিমেশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। উত্তেজিত এইচএসসি 2027 ব্যাচের আজকে আমরা চমৎকার রসায়নের দ্বিতীয় স্পেশাল ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের স্পেশাল 2 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে, যার নাম রাদারফোর্ড পরমাণু মডেল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা ক্লাসে জয়েন করছো, একটু আগে ক্লাসে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের ক্লাসটা এই মুহূর্ত থেকেই শুরু হলো। আমরা কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের রাদারফোর্ড পরমাণুর মডেলের আগের অংশটা ছিল, বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করছিল। এই যে আমরা একটা গোলাকার বৃত্ত দেখতে পাচ্ছি, এটা একটা পরমাণু, আর পরমাণুর মাঝখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, এর নাম নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াস আবিষ্কার করছিল কোন বিজ্ঞানী? আমাদের রাদারফোর্ড বিজ্ঞানী। এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম, কীভাবে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করছে, কীভাবে এটা হয়েছে, ইতিহাস সব জানছি। আজকে আমরা মূলত আলোচনা করব বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেল সম্পর্কে কি বলে গিয়েছে। এই টপিকটা ক্লাস 9-10 আমরা পড়ছি, সবাই জানি। তারপরও এখন আমরা ইন্টারে উঠছি, যেহেতু আমাদেরকে একটু হাই লেভেলে শিখতে হবে। ওই 9-10-এর লেখাপড়া দেওয়া কিন্তু ইন্টার চলবে না, ইন্টারে পড়তে হবে ইন্টারের মতো স্মার্ট ওয়েতে পড়তে হবে, আরও ভালো ভালো লিখতে হবে, বেশি বেশি স্মার্টলি লিখলে নাম্বারটা ভালো পাওয়া যাবে। 9-10-এর লেখা যদি ইন্টারে লিখে দিয়ে আসো তাহলে নাম্বার পুরোপুরি দিবে না, ঠিক আছে? তো আমাদের ইন্টারে আরও বেশি কনসেপ্ট নিতে হবে, বেশি কনসেপ্ট জানতে হবে, এবং আমাদের সেই কনসেপ্টগুলোকে সুন্দরভাবে খাতার মধ্যে ফুটে তুলতে হবে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য। তো আমি শুরু করতেছি। তো রাদারফোর্ড চিত্র আঁকাইতে হবে। আচ্ছা, একটা কথা বলি, চিত্র আঁকালে সুন্দর হয়, তবে চিত্র আঁকতেই হবে এমন কোনো কথা নাই, চিত্র আঁকাইছি বোঝার জন্য আর কি। চিত্র আঁকতে পারলে ভালো, খাতা দেখবে যারা তাদের কাছে এটা সুন্দর লাগবে, এবং খাতার নাম্বারটাও, আসলে চিত্র দিয়ে তো আমার নাম্বার নাই, চিত্র দেখতে সুন্দর, খাতার উপস্থাপনা সুন্দর জন্য চিত্র দিই। চিত্র দিলেও পারো, না দিলেও পারো, তবে আমার মতামতে দিলে ভালো হয় আর কি, তবে চিত্র দিতে হবে এমন কোনো কথা নেই। কেমিস্ট্রি সেকেন্ড ক্লাসটা আমি পাই নাই। আচ্ছা বলি, সাদিত না, নাম জানি কি জানি বললাম, ইমাম, আমার তো এটাই সেকেন্ড ক্লাস, আমাদের প্রথম ক্লাস হয়ে গেছে, এটা তো সেকেন্ড ক্লাস, তুমি প্রথম ক্লাস পাও নাই, এটা তো সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসটা ওই যে বড় ক্লাস, আমরা প্রথম ক্লাসের দুইটা অংশ ছিল, একটা নিউক্লিয়াস আবিষ্কারের চিত্রটা আর একটা হচ্ছে ব্যাখ্যাটা, ওইটা আমি আপলোড করছি ইউটিউবে আছে। হ্যাঁ ইমাম, আমি আসলে বুঝতে পারি নাই, দ্বিতীয় ক্লাস তো এই যে এটা দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসটা হচ্ছে ওই যে গত সপ্তাহে নিয়েছিলাম। আচ্ছা তাহলে যাই আমি এখন, এটা হচ্ছে আমার পরমাণুর চিত্র। পরমাণু দেখতে গোলাকার, এবং এই গোলাকার যে রাস্তা, এই রাস্তাটাকে বলা হয় কি কক্ষপথ বা শক্তি স্তর, যেখানে ইলেকট্রন থাকে, এগুলো ইলেকট্রন। আর পরমাণুর ঠিক মাঝখানে থাকে প্লাস, প্লাস মানে কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কি কি থাকতে পারে? নিউক্লিয়াসে থাকতে পারে প্রোটন, আর থাকতে পারে নিউট্রন, এটা আমরা জানি। এখন আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে কি কি বলছিল, ইন্টারে যেহেতু উঠছি একটু স্মার্ট ওয়েতে আমাদের শিখতে হবে, দেখি আমরা কিভাবে লিখবো। হ্যাঁ তো একটু ওয়েট করো, আমি একটু পেজ নিচ্ছি। হ্যাঁ এখন আমরা ইন্টারে যেহেতু উঠছি, এটা সাজায় লিখবার সুন্দরভাবে ফুটিয়ে তুলবো স্মার্ট ওয়েতে, সেইগুলোই আমরা এখন বলবো। যা যা লিখছি নোটে এগুলো লিখে দিলেই হবে, তবে এগুলো আমি পরে ছবি তুলে দিব, নে বাসায় বসে লিখে নিও, আপাতত জাস্ট বুঝে যাও। বিজ্ঞানী রাদারফোর্ড প্রথম কথাটা বলছিল পরমাণু সম্পর্কে প্রস্তাব মানে তার মতামত আর কি, যে পরমাণু দেখতে এরকম ওই রকম, এটা আছে সেটা আছে, ইটিসি। তো রাদারফোর্ড বলতেছে যে প্রতিটি পরমাণু দেখতে গোলাকার। আমরা কিন্তু জানি, এমনিতেই জানি যে পরমাণু দেখতে কেমন, গোলাকার। পরমাণু কিন্তু ত্রিভুজের মতো হয় না, চতুর্ভুজের মতো হয় না। কথা কি বুঝতে পারছো যা বললাম? আচ্ছা, তো পরমাণু দেখতে সবসময় কেমন, গোলাকার, বৃত্তের মতো, আর গোলাকার আর কি। আচ্ছা এরপরে কি বলতেছে, এরপর বলতেছে যে এই বৃত্তাকার পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু থাকে।
যাকে বলা হয় নিউক্লিয়াস। মানে সাজায় লিখছি। এ পরমাণুর কেন্দ্রে কি থাকে? পজিটিভ চার্জ বিশিষ্ট ভারী ভারী বস্তু থাকে, খুবই ভারী বস্তু, আর এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে রাদারফোর্ডের প্রথম মতবাদ বা প্রথম প্রস্তাব। সবাই একটু আমাকে জানাও, যারা ক্লাসে উপস্থিত আছো সবাই বুঝতে পারলা কিনা, রেসপন্স করো। আচ্ছা, বাকিদের রেসপন্স করতে হবে, যেমন ইমাম, আরিফুল, মুন। তোমরা যেহেতু ভয়েসে কথা বলতে পারতেছো না, চ্যাট বক্সেই বলো, তবে ভয়েসে কথা বলতে পারলে ভালো হইতো, খুশি হতাম। আচ্ছা, এবার দ্বিতীয় যে কথা, সেই কথাটা কি বলছে? এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা যদি দিতে পারো পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যাবে আশা করি। প্রথম লাইনটা হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। এই লাইনটা আমি তোমাদের বুঝাবো একটু পর, আপাতত মনে রাখবা। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, এটা আমি একটু সংক্ষেপে বলি। পরমাণুতে যদি তুমি বিদ্যুতিক শক প্রয়োগ করো, পরমাণু শক পায় না, অর্থাৎ পরমাণু ইলেকট্রিসিটি দ্বারা কোনো শক পায় না। এটাই হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষের প্রমাণ। যেমন আমাদের শরীরে যদি আমি ইলেকট্রিক শক দিই, আমরা কিন্তু ইলেকট্রিক শক অনুভব করব, এবং ইলেকট্রিক শকের মাধ্যমে মানুষ মারাও যায়। কিন্তু পরমাণুতে কোনো জীবনও তুমি ইলেকট্রিক শক লাগাইতে পারবে না। পরমাণুর বৈশিষ্ট্যটাই হচ্ছে তার শরীরের মধ্যে ইলেকট্রিক শক মানে প্রকাশ পায় না। প্রত্যেকটা পরমাণুই হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো, প্রশ্ন। যেহেতু পরমাণু স্যার ইলেকট্রিক নিরপেক্ষ স্যার, তাহলে স্যার পরমাণু প্রত্যেকটা কক্ষপথে স্যার ইলেকট্রন স্যার কিভাবে ঘুরে? মানে পরমাণুর কক্ষপথে ইলেকট্রন কিভাবে ঘুরে, এটাই তো? আচ্ছা, এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রন ঘোরার সাথে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একে তো হচ্ছে তোমার নিউক্লিয়াসের যেই তোমার আকর্ষণ বল, এই আকর্ষণ বলের কারণে ইলেকট্রন কেন্দ্রমুখী একটা বল অনুভব করে। তো সেই কেন্দ্রমুখী বলের কারণে ইলেকট্রন বৃত্তাকার পথে অনবরত ঘুরতে থাকে বা ঘুরে। তবে এছাড়াও অনেক কারণ আছে, সবগুলো কারণ বিশ্লেষণ করা আমার পক্ষে হয়তো এখন সম্ভব না, কারণ এটা প্রচুর গবেষণার যে ইলেকট্রন কেন ঘুরবে, নিউক্লিয়াসে কেন্দ্র করে অনবরত ঘুরতেছে, কী রহস্য। একে তো একটা বিষয় হচ্ছে পজিটিভ নেগেটিভ কী করবে, আকর্ষণ করবে। তো আকর্ষণ যেহেতু করবে, আকর্ষণের জন্য অবশ্যই একটা কি লাগবে, মাধ্যম লাগবে বা একটা লাইন লাগবে। কিন্তু নিউক্লিয়াস আর শক্তি স্তরের মধ্যে কোনো নাই, মাধ্যম নাই। তারপরও একটা বল কাজ করে, এই বলের কারণে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরতে থাকে। এটা আমরা যে চারটা বল পড়ছিলাম, মৌলিক বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল এবং কি তাড়িত চুম্বক বল, এই চারটা যে বল, সেই বলগুলো। নিউক্লিয়াসে অতগুলো প্রোটন একসাথে কেমনে, কারণ প্লাস প্লাস বিকর্ষণ। আচ্ছা, এখানে ইমাম একটা প্রশ্ন করছো। আচ্ছা স্যার, নিউক্লিয়াসে এতগুলো প্রোটন একসাথে থাকে কেমনে, কারণ প্লাস প্লাস বিকর্ষণ করে। ভালো একটা প্রশ্ন করছো। আমি বলি, আমাদের ফিজিক্সের 4 নম্বর অধ্যায়ে এটার একটা ব্যাখ্যা আছে, যে আমরা সবাই জানি যে পজিটিভ চার্জযুক্ত যে কণাটাই আমরা নিউক্লিয়াস বলি, এই নিউক্লিয়াসে কিন্তু প্রোটন থাকে, প্রোটন অসংখ্য থাকে। হ্যাঁ, এখন কথা হচ্ছে প্রোটনগুলো পজিটিভ চার্জ, এগুলো একসাথে থাকে কিভাবে? আসলে আমাদের এটা হচ্ছে একটা মানে বল, এটাই হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল আমাদের আসলে অনেকগুলো বল আছে, এর মধ্যে মৌলিক বল হচ্ছে 4টা। আমাদের ক্লাসে আয়েশা সিদ্দিকা জয়েন করছো। আচ্ছা বলি, আমাদের পৃথিবীতে অনেকগুলো বল আছে, এর মধ্যে সবল নিউক্লিয় বল হচ্ছে একটা, যেটাকে বলা হয় মৌলিক বল। আর এই সবল নিউক্লিয় বলটা সৃষ্টি হয়েছে নিউক্লিয়াসের এই প্রোটন আর নিউট্রনগুলোকে আবদ্ধ করতে, একসাথে বা জড়িয়ে রাখতে বা একসাথে আবদ্ধ রাখতে, যাতে করে, ওয়ালাইকুম সালাম আয়েশা, যাতে করে এই প্রোটনগুলো বের হয়ে না যেতে পারে। অর্থাৎ প্রোটনগুলো যাতে একটার সাথে লেগে থাকতে পারে, এমন একটা শক্তি তৈরি হয়, যেটাকে বলা হয় সবল নিউক্লিয় শক্তি, বা সেখান থেকে সবল নিউক্লিয় বল আসে। আমাদের এই পৃথিবীতে অনেকগুলো বলের মধ্যে যে 4টা বল নিয়ে কাজ করা হয়, ফিজিক্সে এই বর্ণনাগুলো পাবা। মৌলিক বল, মহাকর্ষ বল, তারপর হচ্ছে তড়িৎ চুম্বক বল, সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াসে অনেকগুলো প্রোটন একসাথে আবদ্ধ থাকতে বাধ্য হয়। এটা হচ্ছে উত্তর।
ইমাম বুঝতে পারছো কথা যা বললাম? ইমাম। আচ্ছা, আয়েশা সিদ্দিকা এইচএসসি 27 ব্যাচের যে স্টুডেন্ট তোমার কাছ থেকে চাইছিল ক্লাসটা, ওকে বললো আমি তো ওদের ক্লাস করাচ্ছি, রসায়ন ক্লাস করাচ্ছি। তো আয়েশা, তুমি ওই এইচএসসি 27 যে স্টুডেন্ট তোমার কাছে আছে বা পরিচিত, ওকে আমার এই অ্যাকাউন্টের লিঙ্কটা দাও, জুম অ্যাপের লিঙ্কটা দাও, তাহলে বুঝতে পারবে। শুনতেছো? কি এখন অনলাইন অ্যাক্টিভ আছে? থাকলে ওকে লিঙ্কটা দাও, ওই ক্লাস করলে বুঝবে কীভাবে ক্লাস করছে। পরবর্তীতে আমি ক্লাসের লিঙ্ক দিব, সমস্যা নেই। আমি আচ্ছা, আমি আসলে তোমাকে লিঙ্ক দিছি কেন, এটা দেখানোর জন্য যে আমি ক্লাস নিচ্ছি, এখন 27 ক্লাস হচ্ছে। আচ্ছা, তো এখন বলি, তোমার কি ক্লাসের লিঙ্কে ঢুকতে কোনো সমস্যা হয়েছিল? না স্যার, সবই তো ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আসলে ইদানিং আপডেট হয়েছে, বুঝছো, এই জুম অ্যাপ আপডেট হওয়াতে একটু সমস্যা হচ্ছে অনেকেই। আচ্ছা, যাই হোক, তোমাদের ক্লাস আমি তো নিব, আজকে নিতে পারতেছি না, তোমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে ইনশাল্লাহ। আর আমি খুশি হলাম, পরীক্ষা ভালো হয়েছে। তো অপেক্ষা করো, নেক্সট পরীক্ষা কবে শেষ হবে? হ্যাঁ, আয়েশা সিদ্দিকা, নেক্সট পরীক্ষা কবে শেষ হবে তোমার? স্যার আচ্ছা, ঠিক আছে। আগস্টের 7 তারিখে স্যার। আচ্ছা, তাহলে ভালো করে পড়ো, নেক্সট পরীক্ষাটা ভালো করে দাও। নেট প্রবলেম তো স্যার, কথা ঠিকমতো আসে না, কাটে কাটে আসে। আচ্ছা, তাহলে তুমি তোমার পড়াটা কমপ্লিট করো, আর ওই আইডি লিঙ্কটা আমাকে দিও, আমি ওকে বুঝা দিব সব কিছু। আচ্ছা, তো এখন আমি পড়ায় আসি। তো পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ নিউক্লিয়াসে ঠিক যতগুলো ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাহিরের কক্ষপথে ঠিক ততগুলোই নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন থাকবে। সানোয়ারা বেগম জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, খেয়াল করো। তো আমি তোমাদেরকে এই উদাহরণটা একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে দিই, তাহলে বুঝতে পারবা বিদ্যুৎ নিরপেক্ষ কীভাবে কাজ করে। আমি একটা সিম্পল উদাহরণ দিব, তাহলে তোমরা ইজিলি বুঝবা। সাপোজ আমরা যদি একটা পরমাণু নিয়ে কাজ করি, আমি একটা পেজ নিচ্ছি এটা বোঝানোর জন্য, সবাই একটু মনোযোগ দিলে বুঝবা, আশা করি এটা খুবই ইজি। আমি যদি তোমাদেরকে বলি সোডিয়াম, হ্যাঁ, Na যেটাকে বলা হয় সোডিয়াম, এই যে আমাদের সোডিয়াম যে মৌল, এর পারমাণবিক সংখ্যা কত বলো তো? তোমাদের সবার বলার উচিত। 11 স্যার। এক্সিলেন্ট, 11। তো এই যে সোডিয়ামের, হ্যাঁ, সোডিয়ামের যে 11 পারমাণবিক সংখ্যা, এটা কিন্তু অনেকগুলো অর্থ আছে। প্রথম অর্থ কি? প্রথম অর্থ হচ্ছে সোডিয়ামের এই 11 পারমাণবিক সংখ্যা দ্বারা বের করা যায় সোডিয়ামের প্রোটন সংখ্যা কতগুলো। নিউক্লিয়াসে যে প্রোটন আছে না, সেই প্রোটন সংখ্যা সেটা হচ্ছে 11। খেয়াল রাখবেন আপনারা, সোডিয়ামের 11 প্রতীক দ্বারা বোঝায় সোডিয়ামের নিউক্লিয়াসে 11টি প্রোটন আছে, আর প্রোটন যেহেতু প্লাস, এই জন্য 11টা আমি প্লাস দিয়ে লিখলাম। এখন আমাকে বলো এতটুকু বুঝতে পারলা কিনা সবাই? সবাই কি বুঝছো? বাকি রেসপন্স করো, আরিফুল, তারপর হচ্ছে গিয়ে মন, ওকে, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে গিয়ে এই 11র আরেকটা পরিচয় আছে, সেটা কি? ইলেকট্রন। আমাদের ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট কণা, এই জন্য তার সংখ্যার আগে নেগেটিভ দিলাম। আচ্ছা বলো, সোডিয়ামে ইলেকট্রন থাকে কয়টা? 11টাই, 11টা ইলেকট্রন থাকে। এখন তুমি হিসাব করবা, একটা সিম্পল পরমাণু নিছি যার নাম সোডিয়াম। এই সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটনও থাকে 11টা, নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রন থাকেও কয়টা? 11টা। তবে পার্থক্য কোথায়? প্রোটনটা হয় পজিটিভ চার্জযুক্ত আর ইলেকট্রন হয় নেগেটিভ চার্জযুক্ত। যেহেতু এই সোডিয়াম পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন আছে পজিটিভ চার্জযুক্ত, ঠিক ততগুলো ইলেকট্রন আছে নেগেটিভ চার্জযুক্ত। এখন যদি মোট যোগ করি আমি, অর্থাৎ এই দুটা যোগ করলে ফলাফল কত পাবো বলো তো? যোগ করলে ফলাফল কত হবে? 0। এইটাকে বলা হয় মোট চার্জ, অর্থাৎ একটা পরমাণুর মোট চার্জ বের করব, মোট চার্জ। এক্সিলেন্ট। এখন দেখো, একটা পরমাণু মোট চার্জ 0, এর মানে কি? সেই পরমাণুর কোনো চার্জই নাই, এর অর্থ সেই পরমাণুটা বিদ্যুৎ নিরপেক্ষ। নিরপেক্ষ, নাই মানে 0, 0 মানে নিরপেক্ষ। এভাবেই প্রমাণটা আসছে যে কোনো একটা পরমাণু চার্জ নিরপেক্ষ বা বিদ্যুৎ নিরপেক্ষ, এর মানে হচ্ছে
ওই পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাহিরে ততগুলো ইলেকট্রন থাকবে, তবে প্রোটন হবে পজিটিভ চার্জযুক্ত, ইলেকট্রন হবে কি নেগেটিভ চার্জযুক্ত। এই হচ্ছে প্রমাণ। দেখো তো এবার লাইনটা বুঝতে পারলা কিনা সবাই? জি স্যার। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রমাণ। যদি ক্লোরিন হইতো একই একই। আচ্ছা আমি যদি বলি, এই যে একটা প্রশ্ন করছে ক্লোরিন, আচ্ছা ভালো কথা, যে কোনো পরমাণু 1 থেকে শুরু করে 118টা মৌল বাস্তবে যতগুলো আছে এবং ভবিষ্যতে যত আবিষ্কার হবে সবার জন্য সেম। সাপোজ যদি বলো ক্লোরিন পরমাণু, ক্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? Cl, বলো তো। 17। আচ্ছা, এই 17 দিয়ে দুইটা অর্থ প্রকাশ করে। একটা হচ্ছে 17 দ্বারা বের করা যায় ক্লোরিনের প্রোটন সংখ্যা, আর একটা হচ্ছে এই 17 দ্বারা বের করা যায় ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা। ইমাম, বাস্তবে যত মৌল আছে সবার জন্য এই উত্তর সেম। ক্লোরিনের প্রোটন আছে 17টি, যেহেতু প্রোটন আমাদের পজিটিভ তাহলে +17 হবে। আর ক্লোরিনের ইলেকট্রন আছে কতটি? 17টি। মনে রাখবা, এই যে 17 যে সংখ্যাটা, এই সংখ্যাটা দুইটা অর্থ প্রকাশ করে, একটা প্রোটন সংখ্যা প্রকাশ করে, একটা ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যাও যত হবে ইলেকট্রন সংখ্যা তত হবে, তবে চিহ্ন উল্টা যাবে। প্রোটন যেহেতু প্লাস এজন্য প্লাস লিখবা, ইলেকট্রন যেহেতু মাইনাস মাইনাস লিখবা, এরপরে যোগ করে দিবা। যোগ করলে কত হবে? মোট চার্জ বের করব। এখানেও কিন্তু সেমই আসবে। কত হবে বলো তো? 0 আসবে। মনে রাখবা, পৃথিবীতে যত মৌল আবিষ্কার হয়েছে প্রত্যেকটা মৌলের জন্য উত্তরটা 0 0ই হবে। এটা প্রত্যেকটা মৌলিক প্রমাণিত, বুঝছো? কারণ কি, এই প্রোটন সংখ্যা, স্যার হ্যাঁ তাহলে স্যার সকল মৌল স্যার চার্জ নিরপেক্ষ না, মানে হ্যাঁ হ্যাঁ ইলেকট্রন নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ, সকল মৌলই চার্জ নিরপেক্ষ। এটা প্রমাণ, এটা হচ্ছে তার প্রমাণ। দুইটা দিয়ে বুঝাইলাম, বাকি সবারটাই সেম। যত বড়ই মৌল নাও বা যত ছোটই মৌল নাও একই উত্তর, 0 আসবে সবসময়। ঠিক আছে, বুঝছো কথা? মন থাকবে সাদিদ? স্যার ওকে, তো ভালো প্রশ্ন করছো, এরকম প্রশ্ন করতে হবে। এরকম যদি প্রশ্ন করো তাহলে মোটামুটি বুঝবা। থ্যাংক ইউ, আরও রেসপন্স করছো। প্রশ্ন না করলে ব্রেন চালু হবে না, ইন্টারনেট তোমার ব্রেন যদি চালু না হয় শিখতে পারবো না। আর এখন তো সৃজনশীলের যুগ, যত তুমি প্র্যাকটিস করবা তত ব্রেন খুলবে, আর যত প্রশ্ন করবো তত শিখবা। প্রশ্ন না করলে কিন্তু শিখতেও পারবে না। আর যদি শিখতে না পারো, সৃজনশীল ধরতেও পারবে না, পরীক্ষা লিখতেও পারবে না, ভালো রেজাল্টও করতে পারবে না। সবই না না, খেয়াল রাখবা। তো 3 নম্বর বিষয়, 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর পয়েন্টটা আসলে রাদারফোর্ড বইলা ভুল করছিল, তারপরও এটা যেহেতু বলছে রাদারফোর্ড আমাদের বলতে হবে। রাদারফোর্ড 3 নম্বর লাইনে যেটা বলছে সেটা হচ্ছে তার পরমাণু মডেলটা সৌর জগতের সাথে সে তুলনা করছে। আমি আবার বলতেছি, খেয়াল রাখবা। রাদারফোর্ড তার পরমাণু মডেলটাকে সূর্যের সাথে, এবং সূর্যে যে 8টা পরিবার আছে, 8টা পরিবার না সরি, সূর্যে যে 8টা সদস্য আছে এদের সাথে তুলনা করছে। তো বলতেছে সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে নিজ নিজ কক্ষপথে অবস্থান নিয়ে অনবরত ঘুরতেছে। এই কারণে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের অপর নাম সোলার সিস্টেম অ্যাটম মডেল। আমি তোমাদেরকে এই জিনিসটা একটু বুঝাই। রাদারফোর্ড আসলে 3 নম্বর লাইনে যে কথাটা আমাদের বলছে, তিনি বলতেছে সবাইকে যে আমি যে পরমাণুর মডেল আবিষ্কার করছি এই পরমাণু মডেলটা সৌর জগতের মতো। আমি তোমাদের কথাটা বলতেছি, ভালো করে আমার কথাটা জাস্ট গল্প আকারে শুনবা, তাহলে দেখবা যে মনে পড়তেছে বা লিখতে পারবা, মনে থাকবে ভালো। রাদারফোর্ড যখন পরমাণু মডেল আবিষ্কার করেন তখন রাদারফোর্ড সবাইকে বলতেছিল যে আমার পরমাণু মডেলটা হচ্ছে সৌরজগতের মতো। এখন আমরা কল্পনা করি সৌরজগৎটা আসলে কেমন। সৌরজগতের মাঝখানে কে থাকে বলো তো? সূর্য। সৌরজগতের মাঝখানে কে থাকে? সূর্য। আর সৌরজগতের চারোদিকে কারা থাকে? গ্রহ থাকে। যেমন বুধ একটা গ্রহ, শুক্র একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, এগুলো সবই হচ্ছে কি? গ্রহ। তো আমাদের সৌরজগতে এরকম 8টা গ্রহ থাকে, আর মাঝখানে থাকে সূর্য। আর গ্রহগুলো কি করে? গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে খালি ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, বুধ সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, বৃহস্পতি, শুক্র, শনি, মঙ্গল, এগুলো সবগুলো কি করতেছে? সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে।
কথাগুলো কি বুঝতেছে সবাই আমার? একটু আমাকে জানাও। জি স্যার। তো এখন কথা হচ্ছে, বিজ্ঞানী রাদারফোর্ড আমাদেরকে বলতেছে যে তোমরা সবাই মনে করো একটা পরমাণুর এই মাঝখানে যে প্লাস, এই প্লাসটাকে ধরবা সূর্য। রাদারফোর্ডের মতামত আর কি, পরমাণুর মাঝখানে ধরবা সূর্য, আর আশেপাশে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে না, এগুলোকে ধরবা গ্রহ। তাহলেই আমার মডেল তোমরা বুঝতে পারবা। আমরা তো সৌরজগৎ বুঝছি, কিন্তু রাদারফোর্ড তার মডেল বোঝানোর জন্য সৌরজগৎটা নিয়ে আসে, যাতে করে সবাই বুঝে যে তার মডেলটা আসলে এরকম। তো রাদারফোর্ড বলতেছে সবাই শুনেন, আপনারা সূর্যকে ধরবেন নিউক্লিয়াস আর গ্রহগুলোকে ধরবেন ইলেকট্রন। তাহলে সৌরজগতে যে নিয়ম অনুযায়ী হয়, যে নিয়ম অনুযায়ী গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, আমার পরমাণু মডেলেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ইলেকট্রনগুলো ঘুরতেছে। এই কথাটা বলছে যাতে আমরা সবাই বুঝি তার মডেলটা সম্পর্কে। এই জন্য এই রাদারফোর্ড সৌরজগতের সাথে আমাদের এই মডেলটাকে তুলনা করছে। এবার কথাটা বুঝতে পারছো ইমাম, আলিফুল, মুন, সাদিত? জি স্যার। আচ্ছা, তো এই জন্য 3 নাম্বার পয়েন্টে বলতেছে যে রাদারফোর্ড বলল যে তার মডেলটা হচ্ছে সূর্যের মতো বা সৌরজগতের মতো, যার ফলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে অনবরত। যেহেতু রাদারফোর্ড তার এই মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছে, এই জন্য তার মডেলের অপর নামটা হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল। এটা খনাঙ্গও আসে যে রাদারফোর্ডের মডেলকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বা সৌর মডেল বলা হয় কেন? এই কারণে রাদারফোর্ড যেহেতু সৌরজগতের সাথে তার মডেলকে তুলনা করছে, এই জন্য তার মডেলের নাম সৌর মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল। এই হচ্ছে 3টা পয়েন্ট, যে 3টা পয়েন্ট আমরা মোটামুটি দেখলাম। এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। এটা আমাকে জানাও বুঝতে পারলা কিনা, একটু কথা বলো। কার কোনো প্রশ্ন আছে এখানে? যা পড়াইছি বুঝাইছি? আচ্ছা, এটাই চুল পড়ছে। আচ্ছা, তাহলে এটা আমাদের শেষ। মন, আরিফুল, যদি তোমাদের প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। মন, আরিফুল। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট যাচ্ছি। এখন আমরা শিখব রাদারফোর্ড পরমাণু মডেলের যে ভুলগুলা, সেইগুলা। থ্যাংক ইউ বলছো। এটাকে বলা হয় সীমাবদ্ধতা। রসায়নে ভুল বলতে বোঝায় সীমাবদ্ধতা। প্রত্যেকটা পরমাণু মডেলেরই কি আছে, কিছু না কিছু ভুল আছে, সেই ভুলগুলো পরীক্ষায় লিখতে হয়। প্রথমে তুমি মডেলটা লিখবা, এরপর লিখবা মডেলের ভুলগুলা, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল থেকে কি কি ভুল পাইছি আমরা। 1 নম্বর ভুল, 1 নম্বর ভুলটা হচ্ছে রাদারফোর্ড যেহেতু তার এই সৌর মডেলের সাথে তার মডেলটা তুলনা করছে, তো এই জায়গার মধ্যেই প্রথম ভুলটা পাওয়া যায়। কীরকম ভুল? আমরা সবাই জানি যে সৌরমণ্ডলের গ্রহগুলো চার্জবিহীন। সৌরমণ্ডলের যে গ্রহ, পৃথিবী বলো, বুধ বলো, শুক্র বলো, সবগুলো হচ্ছে কি চার্জ নিরপেক্ষ বা চার্জ নাই। আমরা কিন্তু ফিজিক্সে পড়ছিলাম যে পৃথিবী চার্জ নিরপেক্ষ, ব্যাখ্যা করো। ক্ষণই আসতো এরকম প্রশ্ন। তোমরা কি এরকম প্রশ্ন প্র্যাকটিস করছো বা মনে পড়ে? পৃথিবী চার্জ নিরপেক্ষ, এটা বলো তো। জি স্যার, মহাকর্ষ বলে আর কি। হ্যাঁ, মহাকর্ষ অধ্যায়ের মধ্যে একটা ছিল পৃথিবী চার্জ নিরপেক্ষ। তো প্রত্যেকটা গ্রহই এরকম চার্জ নিরপেক্ষ। সৌরমণ্ডলের গ্রহগুলো কি চার্জবিহীন। কিন্তু আমাদের পরমাণুর মডেলের ইলেকট্রনগুলো যদি গ্রহের মতোই হইতো, তাহলে তো ইলেকট্রনের চার্জ থাকার কথা ছিল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরমাণুতে ঘুরতেছে ইলেকট্রনগুলো, এগুলো আবার চার্জ আছে, সেটা কীরকম? নেগেটিভ চার্জ। তাহলে মিল কোথায় হইল? রাদারফোর্ড বলছে তার মডেলটা হচ্ছে সৌরজগতের মতো, তাহলে সৌরজগতের গ্রহগুলো তো চার্জ নিরপেক্ষ। সৌরজগতে যত গ্রহ আছে এগুলোর কোনো চার্জ নাই, না আছে ধনাত্মক চার্জ, না আছে নেগেটিভ চার্জ। কিন্তু আমাদের পরমাণু ইলেকট্রনগুলোর মধ্যে তো চার্জ থাকে, ইলেকট্রনগুলো তো নিজেরা নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে এই যে পরমাণুর এই মডেলটার সাথে যে আমাদের সৌরজগতের তুলনা করা হয়েছে, এটা কি মিলল? মিলল তো না। কথা কি বুঝছো? ইমাম, তারপর হচ্ছে গিয়ে মন, আরিফুল, রেসপন্স করো।
পরমাণুর ইলেকট্রনগুলোতে চার্জ আছে কিন্তু গ্রহের তো কোনো চার্জ নাই, তাহলে এখানে মিলল কী হবে? তো এই যে পরমাণু মডেলকে যে সৌরজগতের সাথে তুলনা করছে, এটা তো প্রথম ভুল পেয়ে গেলাম, যে পরমাণুর ইলেকট্রনগুলোতে চার্জ থাকে কিন্তু ওই যে গ্রহগুলোতে চার্জ থাকে না, সেক্ষেত্রে মিলতেছে না। আরিফুল মুন রেসপন্স করো, চ্যাট বক্সে যদি বলতেছো বইলো, আসলে ভয়েসে বলতে পারলে ভালো হতো সবচেয়ে বেশি। আচ্ছা আরিফুলকে বলি, আরিফুল তো ভয়েসে কথা বলতে পারবা আশা করি। আরিফুল তুমি একটু ভয়েসে কথা বলো তো, তুমি কি শুনতেছো কিনা আমার কথাগুলি তোমাকে জানাও তো, ভয়েসে অন করো ভয়েস, যেমন সাদিদ কথা বলতেছে। আরিফুল যদি পারো একটু ভয়েসে কথা বলো, আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। আচ্ছা যদি পারো পরবর্তীতে চেষ্টা করো, আমি ভয়েসটা অন করার জন্য সবাইকে অ্যালাউ করি। আচ্ছা সমস্যা নাই, তাহলে পরে বইলো। ওকে, এবার 2 নাম্বার বল, তাহলে বইলো আরিফুল বুঝলা কি না? আমাকে বইলো, মনও বইলো, চ্যাট বক্সে দ্রুত রেসপন্স করবা, যেহেতু তোমাদের একটু আমি রেসপন্সটা মুখে পাচ্ছি না এই জন্য। এবার 2 নাম্বার আসি। 2 নাম্বার কথা বলতেছে যে সৌরমণ্ডলের গ্রহগুলো একে অপরকে কিন্তু আকর্ষণ করে। আমরা কিন্তু জানি পৃথিবী মঙ্গলকে আকর্ষণ করে, পৃথিবী বুধকে আকর্ষণ করে, সবাই কি একে অপরকে আকর্ষণ করে, কিন্তু পরমাণুর ইলেকট্রনগুলো যে আছে এগুলো কিন্তু বিকর্ষণ করে একে অপরকে। আমি তোমাদের একটু দেখাই, তোমরা তো বুঝবা নিজেরাই, যে রাদারফোর্ড বলছে যে ইলেকট্রনগুলোকে গ্রহ আকারে চিন্তা করব, ইলেকট্রনগুলো গ্রহের মতো আচরণ করবে, কারণ কি এই মডেলটা হচ্ছে সৌর মডেলের মতো। তাহলে আমাদের গ্রহগুলো যেমন বুধ পৃথিবী মঙ্গল এগুলো সব আকর্ষণ করে একে অপরকে, কিন্তু ইলেকট্রনগুলো যে আছে পরমাণুর, সেই ইলেকট্রনগুলো যদি গ্রহের মতোই আচরণ করতো তাহলে তো আমাদের ইলেকট্রনগুলো একে অপরকে আকর্ষণ করার কথা, কিন্তু আমরা তো জানি নেগেটিভ নেগেটিভ কী করে, বিকর্ষণ করে। তাহলে তো এটাও একটা ভুল পাইলাম আমরা, এদিকে তো মিলল না। কথা কি বুঝছো? ইমাম মুন সাদি আরিফুল দ্রুত রেসপন্স করবেন। পরমাণুর ইলেকট্রনগুলা যদি গ্রহের মতো হইতো তাহলে কিন্তু গ্রহগুলো আকর্ষণ করে, ইলেকট্রনগুলো একে অপরকে আকর্ষণ করার কথা ছিল, কিন্তু এখানে বিকর্ষণ করে, তার মানে এটাও ভুল। তার মানে 2টা ভুল পাইলাম, এইভাবেই ভুলগুলো বেরোইছে রাদারফোর্ডের, বুঝছো? তো এই হচ্ছে বিষয়টা। তো আমরা সাজাই লিখে দিব যে সৌরমণ্ডলের গ্রহগুলো কিন্তু একে অপরকে মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করে, কিন্তু পরমাণুতে অবস্থিত ইলেকট্রনগুলো কিন্তু একে অপরকে বিকর্ষণ করে। কেমনে বিকর্ষণ করে? স্থির বৈদ্যুতিক বল দ্বারা বিকর্ষণ করে। এবার 3 নাম্বার পয়েন্টটাও আমরা কিন্তু হয়তো বা 9-10 শিখছিলাম, এটা একটা মুখস্থ রাখবো, ঠিক আছে? ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো চার্জযুক্ত কণা, আচ্ছা স্যার বিকর্ষণ করলে তাইলে ইলেকট্রন ছিটকে পড়ে না কেন? আচ্ছা এখানে ভালো একটা প্রশ্ন করছো, ছিটকে পড়ে যায় না। আচ্ছা বলবি, ভালো কথা প্রশ্ন করছো। কথা হচ্ছে কি, প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমাদের ইলেকট্রনগুলোর অবস্থান দেখো, ইলেকট্রন কিন্তু এটার সাথে এটা লাগা আছে এরকম না, বা এটার সাথে এরকম লাগা আছে এরকম না, এটার সাথে লাগা আছে এরকম না, তারা কিন্তু ডিস্টেন্স বজায় রাখছে, ডিস্টেন্স দূরত্ব মেনটেন করছে। আর দূরত্ব এরকম মেনটেন করে, অর্থাৎ তারা কিন্তু পাশাপাশি অবস্থান করে না, একটু হলো দ্রুত থাকে। দূরত্ব থেকে ছিটকা যায় না, কেন ছিটকা যায় না? ওই যে নিউক্লিয়াসের আকর্ষণ তো আছে, এই জন্য নিউক্লিয়াসের আকর্ষণের কারণে কেন্দ্রমুখী বল কাজ করে, যার ফলে এই আকর্ষণ থেকে বের হতে পারে না। ইলেকট্রনগুলো নিজেরা বিকর্ষণ করবে ঠিক আছে, কিন্তু এই আকর্ষণ তো টেনে রাখছে তাকে। প্রত্যেকটা ইলেকট্রনকে নিউক্লিয়াস কী করতেছে? আকর্ষণ করতেছে। এই আকর্ষণের ফলে তারা কিন্তু ছিটকে যেতে পারে না যদি তাদের মধ্যে বিকর্ষণ আছে। ইমাম বুঝতে পারছো কথা? ইমাম, নিউক্লিয়াস প্রত্যেকটা ইলেকট্রনকে আকর্ষণ করে অনেক স্পিডে, এই জন্য তাদের বিকর্ষণ হলেও কিন্তু ছিটকে পড়া কোনো কথা আসে না এখানে, বা ছিটকে পড়ে না আর কি। ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। এবার আমি নেক্সট পরবর্তী অংশে যাই। তো এখন বলতেছি, এটা আমাদের একটু মুখস্থ রাখবা যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো চার্জযুক্ত কণা বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তার শক্তি হারায়, বিকিরণ করে মানে হারায়। এক্ষেত্রে চার্জযুক্ত ইলেকট্রন কণা ক্রমাগত শক্তি হারাতে হারাতে তার কক্ষপথ ছোট হয়ে যাবে এবং একসময় ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যেই ঢুকে যাবে, যার ফলে পরমাণু ব্লাস্ট হবে, ব্লাস্ট, বা পরমাণুর অস্তিত্বই থাকবে না। কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটে না। এই কথাটা আমি তোমাদের বুঝাই একটু, তোমরা একটু বুঝতে পারবা। এটা আমরা ক্লাস 9-ও দেখছিলাম যে যদি
আমাদের একটা চার্জ যুক্ত কণা, সাপোজ ইলেকট্রন তো কি চার্জ যুক্ত কণা না? তো ইলেকট্রন চার্জ যুক্ত কণা কাকে কেন্দ্র করে ঘুরতেছে? নিউক্লিয়াসকে। সাপোজ এরকম ঘুরতেছে 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 ঘুরতেছে, তো ঘুরতে ঘুরতে এক সময় দেখা যাবে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যদি কোনো চার্জযুক্ত কণা বৃত্তাকার পথে ঘুরে তাহলে তার শক্তি স্তর আস্তে আস্তে সংকুচিত হয়, মানে তার অনেক ক্লান্ত হয়ে যায় শরীরটা। এই ক্লান্ত হতে হতে তার এই শক্তি স্তরটা কমতে 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 এক সময় এই কণাটা মাঝখানেই ঢুকে যায়, যেটাকে বলা হয় ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের ব্লাস্ট বা সংঘর্ষ। কথা কি বুঝতে পারছো যা বললাম? আচ্ছা তো যদি এটা বাস্তবে ঘটতো তাহলে কিন্তু ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে ব্লাস্ট হইতো, পরমাণু বিস্ফোরিত হইতো, বোম মারলে যেরকম বিস্ফোরণ হয় না এরকম। তো বিস্ফোরণ হলে কিন্তু দেখা যেত পরমাণু টিকতোই না বাস্তবে, কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেই না। অর্থাৎ ইলেকট্রন যখন ঘুরতেই থাকে সে কখনো শক্তি হারায়ও না, শক্তি গ্রহণও করে না, খালি ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। এটা আসলে বিজ্ঞানী বোর বলছিল, বোরের মডেল থেকে জানা যায়। রাদারফোর্ড এই কথা বলতে পারিনি, যাই হোক এটা আমি পরে হিসাব করবো। তো এটা মনে রাখবা যে ইলেকট্রনের বিষয়টা আসলে বাস্তবে এরকম ঘটে না, যার ফলে কি ইলেকট্রন যেখানে আছে এখানেই থাকে, তার কোনো সমস্যা হয় না। তো এটা একটা ভুল ছিল, এটাই হলো বিষয়টা। এরপর 4 নাম্বার আর 5 নাম্বার। 4 নাম্বার আর 5 নাম্বারটা আমাদের নতুন, যেটা আমরা 19-এ হয়তো পড়ি নাই। এটা হচ্ছে বর্ণালী, এটা মুখস্থ রাখবা। রাদারফোর্ড পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দিতে পারে না। এখন বর্ণালী কি জিনিস? আমরা কিন্তু সবাই রং ধনু দেখছি না আকাশে রং ধনু বৃষ্টি হওয়ার পরে দেখা যায়, দেখছো না তোমরা রং ধনু? ওই রং ধনুটাই হচ্ছে বর্ণালী, ওই রং ধনুটাই হচ্ছে কি বর্ণালী। মানে এটা সহজে ব্যাখ্যাতে বুঝাইলাম আর কি। তো আসলে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল এই বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এই বর্ণালী নিয়ে এই অধ্যায়ে অনেক অঙ্ক আছে, অনেক মজাদার চমৎকার চমৎকার ম্যাথ করাবো সামনে ইনশাল্লাহ, বর্ণালীর অঙ্ক। আচ্ছা, ইউরেনিয়াম তো বিস্ফোরিত হয়ে যায়, আচ্ছা সেটা অন্য প্রক্রিয়া, সেটাকে আমাদের করা হয়, বিস্ফোরিত করার জন্য প্রসেস আছে। সাময়িকভাবে আমি এটা করি, আপাতত এটা দেখি। তো এই মডেলটি হাইড্রোজেন পরমাণু বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করতে পারে না। এবং সর্বশেষ 5 নাম্বার, ঘূর্ণনরত ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারে না। অর্থাৎ ইলেকট্রনের যে কক্ষপথ সেটা কি আসলেই বৃত্তাকার নাকি উপবৃত্তাকার না কেমন, এটা সম্পর্কে রাদারফোর্ড বলতে পারে না। আর এটাই হচ্ছে তোমার আমাদের এই অধ্যায়ে নতুন একটা অংশ, কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা 19-এ তেমন ভালো করে পড়ো নাই, একটু পড়ছো। আর ইন্টারে কোয়ান্টাম সংখ্যা দিয়ে পর একটা সৃজনশীল আসে, খুবই সুন্দর একটা ম্যাথ আছে, চমৎকার একটা বক্সের মতো, আমি শিখাবো আস্তে আস্তে। আপাতত এটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। জাস্ট মনে রাখবা বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, আর হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ দেখতে কেমন, অর্থাৎ গোলাকার না উপবৃত্তাকার, বড় না ছোট, এগুলো ব্যাখ্যা করতে পারে না। এই হচ্ছে তোমার রাদারফোর্ড পরমাণু মডেলে তোমার ভুলগুলা। মন থাকবে সবার, এই 5টা ভুল লিখলেই হয়ে যাবে। এগুলো হচ্ছে সীমাবদ্ধতা। সবাই বুঝতে পারছো এতটুকু? এটা আমাকে জানাও।